রুদ্ররা আজ আসছে এটা সবাই জানে। ইমা নিজেও জানে রুদ্র আসছে বলে তাকে আলাদা রুম দেয়া হয়েছে। ইমা বেশ লজ্জা পেয়েছে এতে। এই কয়দিন শাশুড়ির সাথে থেকে এখন জামাই আসায় আলাদা রুমে থাকা লজ্জাজনক। রুদ্রদের আসতে প্রায় 10টা বেজে যায়। তারা বাবা ছেলে এসেই ফ্রেশ হয়ে আগে রাতের খাবার সারে। সামনে ঈদ বলে বাড়ির সবার জন্য সাধ্যমতো টুকটাক জিনিস কিনে এনেছে। সবার জন্য তো শপিং করে দেওয়া সম্ভব না, তবে মায়ের জন্য আলাদা করে শপিং করে দিয়েছে। ভদ্রমহিলা তাদের বাসায় গেলে তখন তো রিয়াজুল হক নিজে মায়ের জন্য কিছু দিতে পারেনি, তাই রুদ্রই তখন দাদিকে কিনে দিয়েছিল। তখন আবার নিজের কাজের পারিশ্রমিক থেকেই সবার জন্য হালকা পাতলা শপিং করে দিয়েছিল। এতদিন পরে কাজিনদের মধ্যে সবার বড় ভাইকে পেয়ে সবাই অনেক খুশি। রুদ্র এমনিতেও একটু মিশুকে বলে সব কাজিনরাই তাকে অনেক ভালোবাসে। রুদ্র অনেক দিন পরে পরে দেখা হয় বলে সবার সাথেই মজা করে সব সময়। তাদের আসতে রাত হয়, কেউ তেমন বেশি ঝামেলা করে না। সকালে মজা করবে বলে রাতে তারা শোয়ার প্রস্তুতি নিয়ে নেয়। রুদ্র তার রুমে গিয়ে দেখে ইমা চুপচাপ বসে আছে। একটু আগেই সে বিছানা গোছাতে চলে এসেছিল। রুদ্র জানালা লক করে এসে ইমার পাশে বসে। কিছু হয়েছে? আম্মু তো বলল সব ঠিকঠাক আছে, আর কোনো ভয়ের কিছু নেই, তবে এভাবে বসে আছো কেন? ইমা কিছু না বলে চুপচাপ ঘুরে রুদ্রের বুকে মাথা রেখে জড়িয়ে ধরে। গ্রামে আসার পর থেকে এই বুকটা সে অনেক মিস করেছে। আজ রুদ্রকে কাছে পেয়ে যেন ইমোশনাল হয়ে গেছে। গত রাতটা সে যে কিভাবে কাটিয়েছে সে নিজেও জানে না। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল কখন না জানি একটা অঘটন ঘটে যায়। অরিন মেয়েটা কিছু জানাবে না বললেও ইমার মনে একটু খসখসানি থেকে গিয়েছিল। তবে এখন রুদ্রকে কাছে পেয়ে যেন সকল চিন্তা দূর হয়ে গেছে। কারণ সে জানে রুদ্র তাকে কোনো বিপদে পড়তে দিবে না, বরং সর্বদা বিপদ থেকে রক্ষা করবে। রুদ্র বউকে বুকে জড়িয়ে ধরে রাখে, মৃদু গলায় বলে, অনেক ভয় পেয়ে গিয়েছিলে। ইমা মৃদু মাথা দোলায়। তা দেখে রুদ্র পুনরায় বলে, মার্শি, তোমাকে আমি একদম পরিষ্কার করে বলে দিই, শোনো, কে কি বলল সেসব তোমার দেখার বিষয় নয়। তুমি আমার কাছে কি সেটাই বড় বিষয়। মানছি বাবার কথায় তোমায় বিয়ে করেছি আমি, কিন্তু এখন তুমি আমার দায়িত্ব। আমি সর্বদা চেষ্টা করব তোমায় সকল বিপদ থেকে রক্ষা করতে। তাই এসব ভাববে না কে কি বলল, কি করলো, এসব আমার ওপর কোনো প্রভাব ফেলবে না, মনে থাকবে? ইমা আবারও মাথা দোলায়। সে রুদ্র সকল কথাই শুনছে, কিন্তু এখন কথা বলতে একদমই মন চাইছে না। শুধু বুকে মাথা রেখে যে শান্তি অনুভব হচ্ছে সেটা সে হারাতে চাচ্ছে না। এখনও মাঝে মাঝে ইমার ভাবতে কষ্ট হয়, আদৌ কি সে এতটা সুখ ডিজার্ভ করে? অনেকে বলে জীবনে কোনো বড় পাপ করলে সুখ আসে না। সে কি এমন পাপ করেছিল যে আল্লাহ তাকে সজীব নামের কাপুরুষ জানোয়ার একটা মানুষের জীবনে নিয়ে গিয়েছিল? আর সুখ নাকি আসে ভালো কাজের বিনিময়ে? তাহলে তার জীবনের সেই ভালো কাজটাই বা কী ছিল যা বিনিময়ে সে রুদ্রের মতো একজন সুপুরুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছে, যে তাকে প্রতিটা মুহূর্তে অনুভব করায় ইমা স্পেশাল, তার কাছে কোনো অংশে ভালোবাসা থেকে বঞ্চিত করে না। ভুল করলে তাকে বুঝাবে, বিপদে পড়লে বাঁচাবে, একটু সহানুভূতি চাইলে একটু বেশি ভালোবাসবে। এমন একজনকে নিজের জীবনসঙ্গী হিসেবে পেয়ে ইমা সর্বদা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। ইমা এখন সত্যিই খুশি। তার জীবনটা এখন বসন্তের কোমল আলোয় মোড়া, সদ্য ফোটা ফুলের মতোই রঙিন, স্নিগ্ধ ও মিষ্টি সুবাসে পরিপূর্ণ। পরের দিন সকালে সব আবার আগের মতোই সুন্দর হয়ে যায়। ইমাকে আগের মতোই খুশি দেখা যায়। তার মধ্যে আর কোনো ভয় অবশিষ্ট নেই, কারণ ভয়কে দূর করে দেওয়ার মানুষটাই যে তার কাছে রয়েছে। ইমা এখন রুদ্রর এক আলাদা রূপ দেখতে পায়। সবাই যেমন রুদ্রকে পেয়ে খুশি, তেমনি রুদ্র সবার সাথে হাসি ঠাট্টায় মেতে ওঠে। সবাই মিলে একসাথে সে বড়ই গাছের নিচে যায়, বড়ই পেরে ভর্তা করে খায়। সব কিছুই রুদ্র নিজে করেছে, বাকিরা হৈ হৈ করতে ব্যস্ত।
তাই ইমা বসে বসে সাহায্য করে। বড়ি খাওয়া শেষে রুদ্র সোজা বাড়ির পেয়ারা গাছে তরতরিয়ে উঠে পড়ে। ইমা তো হাঁ করে তাকিয়েছিল। রুদ্রকে এখানে পাক্কা গ্রামের ছেলে লাগছে। সেই পেয়ারা পেরে সবাই মিলে পেয়ারা উপভোগ করে। তাদের বাড়িতে একটা পুরনো বড় পুকুর আছে। সেখানে একসময় বাড়ির পিচ্চি থেকে বুড়ো সবারই গোসল করার নীতি ছিল। তবে এখন ঘরে ঘরে মোটর কল চালু হয়, পুকুরটা অবহেলায় পড়ে আছে। রুদ্র যেন সেটা ভালো লাগলো না। একসময় সে নিজেও তো এই পুকুরে কত দাপাদাপি করেছে। সেসব মনে পড়লেই কষ্ট লাগে। ছোটবেলা কেন শেষ হয়ে যায়। ছোট থাকতে মনে হয় বড় হলেই বুঝি অনেক শান্তি। তবে বড় হবার পর বুঝতে পারে ছোটবেলার মতো শান্তির সময় আর কখনো পাবে না। ছোটবেলার মতো পুকুরে দাপাদাপি করার অদম্য ইচ্ছেটাকে দমিয়ে ফেলতে হয়, কারণ পুকুরটা আজ অবহেলায় পড়ে শ্যাওলা জমে গেছে। সেখানে ভালো পানির হদিশ পাওয়া না গেলেও বড় বড় জোকের হদিশ ঠিকই পাওয়া যাবে। তবে রুদ্র তার চাচাকে বলে, এভাবে পুকুরটা ফেলে না রেখে মাছ চাষ করলেও তো হয়। তারা জানায় এ সিদ্ধান্ত নিয়েছে তারাও। পুকুরটা পুনরায় খোদাই করে ভালো পানিতে মাছ চাষ করা হবে। এটা শুনে রুদ্রের বেশ ভালো লাগে। একদিন পরই ঈদ। বাচ্চা থেকে বুড়ো সবার মধ্যে আনন্দের শেষ নেই। কোরবানির ঈদ বলে আগে গরু কিনে রাখা হয়েছে। ইমা কখনো ঈদে এভাবে আনন্দ করতে পারেনি। তার চাচার নিজেরই করুণ অবস্থা ছিল। সে অবস্থায় সবার মতো আনন্দ করা সম্ভব ছিল না। তবে বিয়ের পর এত সুন্দর একটা পরিবার পেয়ে ইমার খুশির অন্ত নেই। যথারীতি ঈদের আগের রাতে সবাই মেহেদি দেওয়ার প্রস্তুতি নেয়। সাদিকা মেয়েটা বেশ ভালো মেহেদি দিতে পারে, তাই সকল বাচ্চারা মেহেদি নিয়ে সাদিকার কাছে হাজির হয়। রুদ্র তখন বাবা চাচার সাথে কোথায় যেন গিয়েছে। ইমা তাই মায়ের পাশে বসেছিল। তাকে এখানে বসে থাকতে দেখে সামিনা বেগম বললেন, তুমি এখানে বসে আছো কেন? যাও সবার সাথে মেহেদি দাও গিয়ে। থাক না আম্মু, ওরাই দিক, আমার দেয়া লাগবে না। সামিনা বেগম বারবার বললেও সে যায় না। কেন যায়নি সেটা বোঝা গেল না। ওদিকে বাচ্চারা সবাই মেহেদি দিল, ইমা দিল না। অপরদিকে রুদ্ররা বাড়িতে আসলে মেহু দৌড়ে এসে ভাইকে তার হাত দেখায়। রুদ্র বেশ প্রশংসা করে বোনের মাথায় চুমু খায়। মেহু প্রচণ্ড খুশি হয়ে চলে যায় ছবি তুলতে। এটা সে স্টোরি দিবে সাজিদের জন্যই। সে তো বুঝে গেছে সাজিদ তাকে ভালোবাসে, নয়তো তো সেদিন ওভাবে রাগ দেখানোর কোনো মানে ছিল না। সে স্টোরিতে লিখে দিবে বিয়ে উপলক্ষে মেহেদি পড়েছে, তাহলে নিশ্চিত সাজিদ আবারও রাগ করবে। এসব ভেবেই মেহুর বেশ খুশি খুশি লাগে। অপরদিকে রুদ্র ভাবছিল ইমাও হয়তো মেহেদি দিয়ে তাকে দেখাবে। তবে তেমন কিছুই হলো না। রাতের খাবারের সময় ইমাকে একপাশে দাঁড়িয়ে থাকতে দেখল সে। তবে এত মানুষের মাঝে ডেকে কোনো কারণ জিজ্ঞাসা করতে পারল না। তবে খাওয়া শেষে রুমে যেতে ইমা একটু পরে রুমে আসে। তখনই রুদ্র তাকে আটকে নেয়। নিজের অর্ধাঙ্গিনীকে বাহুবন্ধনে আটকে রেখে জিজ্ঞাসা করে, কি হয়েছে আমার বউটার? মন খারাপ বুঝি? ইমা তো অস্বীকার করে দুদিকে মাথা নাড়ায়। রুদ্র কিছু একটা ভেবে বলে, যেন মারছি, আমার অনেক ইচ্ছে ছিল বউয়ের হাতে আমি মেহেদি পরিয়ে দিব। আমি তো ভেবেছিলাম তুমি হয়তো দিয়ে ফেলেছ, তবে দাও নি যখন, তবে আমি সুযোগের সদ্ব্যবহারটা করতে চাই। এটা শুনে ইমার মুখে হাসি ফুটে ওঠে। নিজেকে রুদ্রর থেকে ছাড়িয়ে দ্রুত বেরিয়ে যায় সাদিকার থেকে মেহেদি টিউব আনার জন্য। মূলত ফোন পাওয়ার পর থেকে সে শুধু ভিডিও দেখছিল। সেখানেই পরদিন ঈদ বলে সকল মেয়েরা স্বামীর হাতে মেহেদি পড়ছে, এমন ভিডিওই বেশি আসছিল। ইমার কেন যেন মনে হয় তারও এমনটা করা উচিত। সেও তো বিবাহিত, তবে কেন এই সুযোগ নিবে না? এখন রুদ্রর মুখে এমন কথা শুনে খুশিতে গদগদ হয়ে মেহেদি টিউব নিয়ে আসে। এনে রুদ্রর হাতে দিতেই রুদ্র মুচকি হাসে। এতদিনের ছোট্ট সংসার জীবনে ইমার মনে কথা কিঞ্চিত হলেও সে বুঝতে পারা শিখে গিয়েছে। তার বউয়ের মন রক্ষার্থে আনারি হাতে মেহেদি টিউব হাতে নেয়। তবে তার দ্বারা তো এসব কাজ সম্ভব না। কিভাবে টিউবটা ধরতে হয় সেটাই তো সে জানে না।
তারপরও কাঁপা কাঁপা হাতে ধীরে ধীরে মেহেদি পরানো শুরু করে। রুদ্র কাঁপা হাতে টানা এলোমেলো লাইনগুলো দেখে ইমা খিলখিলি হেসে ওঠে। তবে সে খুশি ছিল, কারণ সামনে বসা লোকটা তারই স্বামী। রুদ্রর ভয় হচ্ছে এই ভেবে ইমা যদি পরে রাগ করে তার হাতের 12টা বাজতে দেখে। তাই সে বারবার ইমার চোখের দিকে তাকিয়ে দেখছিল কোনো মন খারাপের আভাস পাওয়া যায় কিনা। তবে উল্টো অবাক হয়, কারণ ইমার চোখে তখন খুশির ঝিলিক দেখা যাচ্ছিল। তাই রুদ্র ইমার উদ্দেশ্যে নিচু গলায় বলে, আমার হাতে পড়বে বলেই আগে মেহেদি দাওনি তাই না? ইমা ওপর নিচ মাথা নাড়িয়ে বলে, খুব বাচ্চাময় এটা তাই না? আসলে ফোন জিনিসটাই ভালো না। দেখেন, ওসব ভিডিও দেখে আমিও আপনার হাতে মেহেদি পরবো বলে বসে থাকলাম। এখন কেমন লজ্জা লাগছে নিজের বাচ্চামোর জন্য। লজ্জার কি আছে? আমার সামনে তুমি যেমন ইচ্ছা বাচ্চামো করতে পারো, কোনো বাধা নেই এসবে। কিন্তু আমি তো বউ মানুষ, বাকিরা কি ভাববে? যা ইচ্ছে ভাবুক, আমি তো কিছুই ভাবছি না। তাহলে আরেকটু বাচ্চামো করি, আপনাকেও মেহেদি লাগিয়ে দেই। কোথায় দিব, হাতে নাকি গালে? রুদ্র চমকে গিয়ে আঙুল তুলে বলে, সাবধান, এমন করতে আসলে খবর আছে বলে দিলাম। ইমা খিলখিলিয়ে হেসে ওঠে, তারপর রুদ্রের ওপর হামলে পড়ে। বেশ কিছুক্ষণ দুষ্টুমির পর রুদ্র রক্ষা পায়। ভাগ্যিস বউ তার কোনো ক্ষতি করল না, নয়তো মেহেদি রাঙা চেহারা নিয়ে রুদ্র আর বাহিরে বেরোতে পারত না। রাতের মাঝে ইমা মেহেদি শুকিয়ে তুলে নেয়। ফর্সা হাতে টকটকে রং দেখে ইমা প্রচণ্ড খুশি হয়ে যায়। তাড়াতাড়ি শুকনো মেহেদি তুলে রুদ্রর সামনে আসে। নিজের হাত দুটো রুদ্রর দিকে বাড়িয়ে দিয়ে বলে, দেখুন কি সুন্দর টকটকে গাঢ় এসেছে। সবাই বলে মেহেদির রং গাঢ় হলে নাকি স্বামী খুব ভালোবাসে। রুদ্র ইমার হাত দুটো নিজের হাতে নেয়। সে শুধু হাতের তালুতে এবড়ো থেবড়ো ফুল এঁকে দিয়েছে, হাতের ওপর দিকে দিয়ে দেয়নি। সেখানে সাদিকার থেকে সুন্দর করে মেহেদি দিয়ে নিবে না হয়, তাই নাকি? কে বলে এসব ফালতু কথা? মেহেদি দিয়ে স্বামীর ভালোবাসা বিচার করা গেলে সব মেয়েরা মেহেদি দিয়েই তা প্রমাণ করে নিত। তাও ঠিক, ওসব কথার কথা আর কি। হাতে তেল দিলে মেহেদি আরও গাঢ় হবে শুনেছি। এটার মানে তবে তোমরা মেয়েরা জোর করে স্বামীর বেশি ভালোবাসা আদায় করতে চাও, তাই তেল মাখিয়ে মেহেদির রং গাঢ় করছ। ইমা হেসে ফেলে। হাতে তেল লাগালে রুদ্র সুন্দর করে তা মালিশ করে দেয়। তবে তেলের জন্য সত্যি মেহেদির রং একটু চকচকে হয়। রুদ্র ইমার মেহেদি পরা রঙিন হাতের তালুতে ছোট্ট করে চুমু খায়। অপরদিকে মেহু অপেক্ষা করছিল কখন সাজিদ তাকে মেসেজ দিবে। সাজিদ তো স্টোরি সিন করেছে, তবে কিছু বলল না কেন? মেহুর মন মানতে চায় না। অবশেষে কিছুক্ষণ চিন্তা ভাবনা করে নিজেই ঈদের শুভেচ্ছা জানিয়ে মেসেজ দিয়ে বসে। অনেকক্ষণ পেরিয়ে গেলেও রিপ্লাই আসে না, অথচ সাজিদ এখনও অনলাইনে আছে। মেহু রেগে গিয়ে সাজিদের প্রোফাইলে ঢুকে পরপর কয়েকটা ছবিতে হাহা দিয়ে আসে। তারই মিনিটখানেক পরে সাজিদের মেসেজ আসে, পাগলা কুকুরে কামড়াইছে, এসব পাগলামির কারণ কি? এবার আর মেহু রিপ্লাই দেয় না, ফোন পাশে রেখে দিয়ে আরাম করে নিজের হাতের মেহেদির দিকে তাকিয়ে থাকে। তবে পরপর কয়েকবার মেসেজের আওয়াজে বিরক্ত হয়ে মেহু ফোন হাতে নেয়। সাজিদ বেশ কয়েকটা বিড়ালের ইমোজি সেন্ড করেছে। মেহু মুখ খুলিয়ে বলে, টিস করছেন আমায়? ছি, বন্ধুর বোনের সাথে টিস করা মানায় নাকি? আমি তো একটু দুষ্টুমি করলাম। সাজিদের ইচ্ছে ছিল মেহুর সাথে আর কথা বলবে না, সোজা বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়ে সারপ্রাইজ দিবে। তবে মেহুর এমন মান অভিমান খেলা তাকে কথা বলতেই হলো। পরদিন ঈদের সকালের মধ্যে খুশির রেশ পাওয়া যায়। এইবার বোধহয় সবাই একটু বেশি খুশি, কারণ রুদ্র এবার বাড়িতে আছে। বাড়ির মহিলারা সেই সকালে উঠে রান্নাবান্নায় ব্যস্ত হয়ে পড়েছিল। ইমাও সকালে উঠে পড়েছিল। তারপর বাড়ির পুরুষরা সকালে উঠে মিষ্টিমুখ করে নামাজে চলে যায়। নামাজ শেষে আসতেই বাচ্চারা ঘিরে ধরে, কারণ তাদের ঈদের সালামি চাই। রুদ্র এবার সবার সাথে নিজেও ছোট হয়ে যায়, বাবা চাচাকে ঘিরে ধরে নিজেও সালামি নেওয়ার জন্য। রুদ্র দুষ্টুমি করা দেখে সবাই অনেক হাসাহাসি করে। শেষে বাবা চাচার থেকে সালামি হাতিয়ে রুদ্র রুমে আসে। আসার আগে ইমাকে ইশারা করে রুমে আসতে বলে।
ইমা আসলে রুদ্র বলে, সালামি চাই না তোমার, সবাই নিল, তুমি কিছু বললে না কেন? ধ্যাৎ, কি যে বলেন আপনি, আমি বাড়ির বউ না, এসব ঠিক না। তুমি শুধু আমার বউ, আর এ বাড়ির একটা মেয়ের মতো, এত ভয় পাও কেন? তবুও তো। রুদ্র মুস্কি হাসে। ইমাকে অল্প ইশারা করতে ইমা তাড়াতাড়ি তাকে সালাম করতে যায়। বিয়ের রাতের মতো এবার আর রুদ্র তাকে আটকায় না, উল্টো নিজে সালামির অর্ধেকটা ইমার হাতে তুলে দেয়। এমন সময় মেহু হুড়মুড়িয়ে রুমে আসে। এসে ভাই ভাবিকে একসাথে দেখে লজ্জা পায়। সে ভেবেছিল রুদ্র বোধহয় একাই রুমে আছে। ইমাকে দেখে উল্টো ঘুরে চলে যেতে নিলে রুদ্র তাকে ডাকে। মেহের আসতেই নিজের পা সামনে বাড়িয়ে দেয়। নে সালাম কর, নয়তো সালামি পাবই না। বাবা, চাচ্চুকে তো করতে হলো না, এমনি মাথায় হাত বুলিয়ে দিয়ে দিল। আমাকে কি তোর বাবা চাচার মতো মনে হয়? তাড়াতাড়ি কর। মেহু মুখ ফুলিয়ে সালাম করলে রুদ্র বাকি টাকা মেহুর হাতে তুলে নেয়। মেহু এতে খুশি হয়ে নাচতে নাচতে চলে যায়। ইমা শুধু তাকিয়ে দেখতে থাকে। একটা মানুষ এত ভালো হয় কিভাবে? সব দিকে কি সুন্দর খেয়াল রাখে, বোনের প্রতি কত যত্ন তার। একটা মুহূর্ত বোনকে মন খারাপ করে থাকতে দেখতে পারে না। ভাই হিসেবে রুদ্র একদম বেস্ট। শুধু ভাই হিসেবে না, ছেলে হিসেবে, এমনকি স্বামী হিসেবেও তার কোনো তুলনা নেই। ইমা যখন প্রথম বিয়ে করে এই বাড়িতে এসেছিল, তখন রুদ্রর ব্যবহার দেখে সে খুব কষ্ট পেয়েছিল। ভেবেছিল দুঃখ তার নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। সহজে পিছু ছাড়তে চায় না। তাদের মা ছেলের ব্যবহার ছিল অন্যরকম, না ভালো আর না খারাপ। ইমা বুঝতেই পারত না তাদের, তবে ধীরে ধীরে বুঝতে পারে তাদের সামান্য রাগের পেছনেও ভালোবাসা লুকিয়ে থাকে। নিজেকে সেসবের সাথেই অ্যাডপ্ট করতে নেয়। তাদের ছোট্ট ছোট্ট ব্যবহার থেকেও নিজের দায়িত্বে ভালোবাসা খুঁজে নেয়। ইমার ক্ষেত্রে প্রতিবার ঈদের দিনটা এমনি অগোছালোভাবে কেটে যেত। নতুন জামা পরার কোনো তাড়া থাকতো না, টুকটাক রান্না বান্নায় ব্যস্ত থাকত। চাচা যেহেতু কুরবানি দিত না, তাই এসব নিয়েও কোনো টেনশন ছিল না। কিন্তু এইবারের ব্যাপারটা ভিন্ন। বাড়ির মেয়ে বউরা রান্না বান্নার পাশাপাশি গল্পে ব্যস্ত। ইমাকে তেমন কাজও করতে হয়নি, তবুও সে সবার সাথেই বসে থাকে। এইবারের ঈদটা তার কাছে স্মরণীয় হয়ে থাকবে। ইমার হাতের মেহেদি দেখে সবাই অবাক হলো। এলোমেলো আঁকা দেখে বুঝে এটা রুদ্ররই কাজ। তবে ইমার চোখে খুশির ঝিলিক দেখে তারা অবাক হয়। সাদিকা ভাবে, ইমার জায়গায় সে থাকলে হয়তো কেঁদে ভাসিয়ে দিত। অথচ ইমা কি খুশি, এটাই বুঝি ভালোবাসার মহত্ব। সাদিকার একটা বয়ফ্রেন্ড আছে, প্রায় 2 বছর ধরে তাদের সম্পর্ক। ছেলেটা একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। এক বান্ধবীর মাধ্যমে তাদের পরিচয় হয়। হঠাৎ একদিন ছেলেটা তাকে মেসেজ দেয়। তারপর ধীরে ধীরে কথাবার্তা থেকে তাদের প্রেমের সূচনা ঘটে। বিয়ের পরে কি তাদেরও এমন অনুভূতির সৃষ্টি হবে? অপরপক্ষের অগোছালো জিনিসও ভালোবাসা খুঁজে পাবে, ঠিক যেমন রুদ্রর অগোছালো মেহেদির মাঝে ইমা ভালোবাসা খুঁজে পাচ্ছে। ঈদ যেমন আনন্দ নিয়ে আসে, তেমনি ঈদ চলে গেলে মন ভার হয়ে যায়। মেহুর মনটা এখন ভার হয়ে আছে। তাদের ছুটির সময়টা শেষ হয়ে এলো, আবারও পুরনো সময়গুলো ফেরত আসবে। পুনরায় পড়াশোনায় মজে যেতে হবে। আনন্দের দিনগুলো অল্প সময়ের জন্যই আসে কেন? এই সময়গুলো দীর্ঘ হওয়া উচিত, তবে তাতেও সমস্যা আছে। দীর্ঘদিনের সুখের সময় একসময় বোরিং হয়ে যায়। তার থেকেই অল্প সময়ের খুশির মুহূর্তগুলো অনেক দিন সে আমেজ বজায় রাখে। তাই তো সুখের দিন অল্প সময়ের জন্যই থাকে, যাতে সেই সময়গুলো মনে রেখে সারা জীবন কাটিয়ে ফেলা যায়। বাড়ি থেকে ছুটি কাটিয়ে এসে পুনরায় যার যার নিত্যদিনের রুটিন শুরু হয়। রিয়াজুল হকের রুটিন মাফিক ডিউটি, ইমা মেহেরের পড়াশোনা, রুদ্রর বিজনেস ভিত্তিক কাজ, সব একটা নিয়ম অনুযায়ী শুরু হয়। সামনে ইমা মেহেরের এডমিশন টেস্ট আছে, সেজন্যই পড়াশোনা করতে হচ্ছে তাদের। সাজিদের সাথে মেহুর এখন টুকটাক কথা হয়। মেহু এখনও সাজিদের মনের ভাষাটা বুঝতে পারে না। সাজিদে বুঝতে দেয়নি, কারণ সামনে তাদের এডমিশন। এর মাঝে এসব নিয়ে ভাবনা মেহুর একাডেমিক ক্যারিয়ারে প্রভাব ফেলবে। রুদ্রর এখন প্রচুর ব্যস্ততা। ছোটোখাটো শিপমেন্ট দিয়েই তার ব্যবসার গতি শুরু হয়।
তার শুরুটা বড় না হলেও গোছানো ছিল, যেহেতু সে আগে থেকেই ব্যবসার মতোই কিছু করার পরিকল্পনা করে, তাই আগে থেকে অনেক পরিকল্পনা করে রেখেছিল সে। প্রতিটা অর্ডারের আগে মালামাল বাছাই, কস্টিং, ডেলিভারি করা সব বিষয়ে পূর্ণ নজরদারি করেই সিদ্ধান্ত নেয়। শুরু থেকেই হিমেল তার সাথেই আছে। সাজিদ নিজের ভবিষ্যৎ গোছানোর জন্য তার সাথে দিতে পারেনি ঠিকই, তবে ফোনে যতটুকু সম্ভব সহযোগিতা করে যাচ্ছে। শুরুতে রুদ্র লোকাল সোর্সিংয়ের মাধ্যমে পণ্যের ব্যবসা চালায়। এতে বেশি একটা লাভ না হলেও লসও তেমন হচ্ছে না। বড় কিছু পেতে হলে শুরুতে একটু স্যাক্রিফাইস করতেই হয়। এতে ভবিষ্যতে ইনশাল্লাহ বড় কোনো সহায়তা হতে পারে। আপাতত এই সেক্টরে ধৈর্য ধরে টিকে থাকতে পারলেই হলো। হিমেলের বাবার কিছু পরিচিত সোর্স আছে, হিমেলই সেসব জোগাড় করে দেয় রুদ্রকে। সেভাবেই ক্ষুদ্র থেকে তাদের ব্যবসা সুন্দর করেই চলতে থাকে। এখন প্রতিদিন সকাল সকাল রুদ্র নাস্তা করে বেরিয়ে পড়ে গুদামঘর চেক করার জন্য। সব কিছু ঠিকঠাক থাকলেই পণ্য ডেলিভারির ব্যবস্থা করে। এক্ষেত্রে হিমেল অনেক সহায়তা করে, তবে রুদ্র বেশিরভাগ কাজ নিজের হাতেই রেখেছে, যাতে এর কোনো লসের ভাগিদার হিমেলকে না হতে হয়। রুদ্র যতটা ধৈর্য ধরতে পারবে, হিমেল ততটা পারবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। বিদেশি ক্লায়েন্ট জোগাড়ের ক্ষেত্রে লিলির বাবা বেশ সহায়তা করেছে। যদি রুদ্র সেসবের কিছুই চায়নি, অন্তত লিলির কোনো সম্পৃক্ততা চায়নি সে। লিলিকে নিয়ে পুনরায় নিজের সংসারে কোনো ঝামেলা সৃষ্টি করতে চায়নি। তবে লিলির বাবা নিজ দায়িত্বে রুদ্রকে সহায়তা করেছে। এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা রুদ্রর জান নাই, তবে সে যতটা সম্ভব এসব থেকে দূরে থাকার চেষ্টাই করে। বর্তমানে লিলি বাকি পড়াশোনার জন্য বিদেশে চলে গিয়েছে। তার সাথে অবশ্য সিয়াও রয়েছে। তার দুই বান্ধবী একসাথেই পড়াশোনার জন্য গিয়েছে। এতে করে লিলির বাবা মেয়েকে নিয়ে নিশ্চিন্ত থাকবে। খবরটা পেয়ে রুদ্র স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। কারণ যতই বলুক লিলি আর আগের মতো নেই, পরিবর্তন হয়েছে, তবুও তো লিলির মুখোমুখি হওয়াটা রুদ্রের জন্য বেশ কষ্টের ছিল। ফ্রেন্ডশিপের মাঝে ভালোবাসা ঢুকে পড়লে খুব সহজেই সেখানটায় ফাটল ধরে যায়। পাথরে ফাটল ধরলে যেমন তা সহজে ঠিক হয় না, তেমনি ফ্রেন্ডশিপে ভালোবাসা ঢুকে পড়লে তার আর কোনো সমাধান করা যায় না। লিলিও হয়তো সেটা বুঝতে পেরে গিয়েছিল, তাই আলগোছে নিজেকে রুদ্রর জীবন থেকে সরিয়ে নিয়েছে, যাতে তার কিংবা রুদ্রর কারো কোনো সমস্যা না হয়। আর তাছাড়া লিলি যতই বলুক না কেন, সত্যি বলতে রুদ্র ছিল তার প্রথম ভালোবাসা। অন্য মেয়েদের মতো সে বেহায়া হতে না পারলেও ভালোবাসা ভুলে যায়নি, শুধু নিজেকে সরিয়ে নিয়েছে। ভালোবাসলেই যে পেতে হবে তা তো নয়, ভালোবাসার মানেই হচ্ছে ত্যাগ করা। লিলি ভালোবাসার এই আসল মানেটাই ধরে রেখেছে। কথায় আছে, সময় ও স্রোত কারোর জন্য থেমে থাকে না, সময় তার নিজস্ব গতিতে চলতে থাকে। সময়ের সাথে তাল মিলিয়ে রুদ্রর জীবনও চলছে। মাঝে 3টে মাস পার হয়ে যায়। এরই মাঝে একদিন বিদেশি এক ক্লায়েন্ট থেকে বেশ বড় অঙ্কের অর্ডার পায়। এতে সে যেমন খুশি হয়, তেমনি টেনশনও পড়ে যায়। অর্ডারটা সফলভাবে ডেলিভারি দিতে পারলে অনেক লাভ হবে, কিন্তু কোনোভাবে সফল না হলে অনেকটা লস হয়ে যাবে। তাই বলে সেসব চিন্তা করলে তো চলবে না। ব্যবসায় রিস্ক আছে জেনেই রুদ্র এ পথে পা বাড়িয়েছে। এখন পিছু হঠাৎ চরম বোকামির কাজ হবে। সেখানে আবার সফল হলেই সুন্দর একটা ভবিষ্যতের সন্ধান পাবে। তাই রিস্ক নিয়েই রুদ্র অর্ডারটা কনফার্ম করে নেয়। হিমেলের সহযোগিতায় ভালো মানের কাঁচামাল সংগ্রহ করে, যাতে পণ্যের কোয়ালিটি নিয়ে কোনো কথা না ওঠে। এই অর্ডার পাওয়ার পর থেকে রুদ্র আরও টেনশনে থাকে। বাসায় থাকলেও সর্বদা ল্যাপটপে বিজি থাকে। নিয়মিত হিমেলের সাথে যোগাযোগ চলে। এত সবের মাঝে ইমার দিকে ঠিকমতো নজর দিতে পারে না। এতে ইমা যদিও কোনো অভিযোগ করেনি, তবুও মাঝে মাঝে টুকটাক মন খারাপ হয়ে যায়। তবে কিছু বলে না সে, কারণ বুঝতে হবে রুদ্র নিজে এখন মানসিক চাপে আছে। এই সময় আরও চাপ দেওয়া ঠিক হবে না। এরই মাঝে ইমা পুনরায় অসুস্থ হয়ে পড়ে। খাওয়া দাওয়ায় অনীহা শুরু হয়। ঠিকমতো খেতে পারে না, খাবার দেখলেও বমি বমি লাগে।
না খেয়ে শরীরটাও শুকিয়ে গেছে, তার উপর অ্যাডমিশনের পড়াশোনা তো আছেই। এত সবার মাঝে নিজেকে সামলে নিতে পারছে না ইমা। সে তো নিজেকে রুদ্রর দায়িত্বেই ফেলে রেখেছিল, কিন্তু বর্তমানে কাজের চাপে রুদ্র তার দিকে খেয়াল রাখতে পারছে না বলে ইমা নিজেরও খেয়াল রাখেনি। সামিনা বেগম কিছুদিন ধরে ইমার এমন পরিবর্তন খেয়াল করছেন। সন্দেহ নিয়েই বসে আছেন, এখনও কিছুই জিজ্ঞাসা করেনি ইমাকে। তবে ইমার এ পরিবর্তনগুলো চোখে পড়ার মতোই, তবুও কেন রুদ্রর চোখে পড়ল না এসব? এর পেছনে ইমারও দোষ কম না। রুদ্র যতটুকু সময় পায় ইমাকে ঠিকঠাক খাবার খেতে বলে, খারাপ লাগলে জানাতে বলে, কিন্তু ইমা বাড়তি টেনশনগুলো রুদ্রের উপর চাপিয়ে দিতে চায় না বলে জানায়নি। এর মাঝে ইমার শরীরের অবস্থা দেখে রুদ্র ভেবেছিল আগের মতোই হয়তো গ্যাসের সমস্যা হয়েছে, তাই ঠিকঠাক ঔষধও খেয়ে নিতে বলেছে। শুধু পারেনি নিজ হাতে ইমার সেবা করতে, সেই সুযোগটাই হয়ে উঠেছিল না। অন্যদিকে ইমা নিজেকে সম্পূর্ণ রুদ্রের দায়িত্বে ফেলে রেখেছিল, তাই রুদ্র নিজে তার সেবা করতে পারেনি। তাই ইমাও নিজের দিকে খেয়াল রাখেনি, নিজেকে নিয়েই হেলাফেলা করে নিজেরই ক্ষতি করছে। মেহু পুরো দমে পড়াশোনায় মনোযোগী হয়েছে। তাকে যেভাবেই হোক ভার্সিটিতে চান্স পেতে হবে, এটাকে পুরোপুরি নিজের ইচ্ছা বলা যায় না, কিছুটা বাবা মায়ের চাপও আছে তার ওপর। মেহু শুরু থেকেই হেলাফেলায় দিন কাটালেও এই মুহূর্তে এসে তাকে চাপে পড়তে হচ্ছে। তবে পাশাপাশি একটা ডোজ বেশ ভালো কাজে দিয়েছে, তা হলো সাজিদের সহযোগিতা। সাজিদ ফোনেই মেহুকে পড়াশোনা নিয়ে বিভিন্ন পরামর্শ দেয়। মেহু কি কারণবশত সেসব মনোযোগ দিয়ে শোনে। মাঝে সে যে একবার সাজিদের অবহেলায় রাগ করে বসেছিল, সেসব ভুলেই গিয়েছিল। যখনই বুঝতে পেরেছে সাজিদও তার ওপর কোনো আগ্রহ আছে, তখন থেকেই সে নিজেকে পাল্টে নিয়েছে। সাজিদের সাথে এমন বিহেভিয়ার করে যেন ছোট বোন বড় ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিতে এসেছে। নিজের কোনো অনুভূতি সাজিদের সামনে প্রকাশ করতে চায় না। সে চায় সাজিদ যাতে নিজে থেকে তার সামনে সবটা প্রকাশ করে। সাজিদ ভাই জানেন নোমান না? কে নোমান? কিসের নোমান? আরে আমার ফ্রেন্ডটা, কলেজের সামনে আপনার সাথে দেখা হয়েছিল না, ওই অভদ্র হাফ লেডিসটা। মেহু, তোমাকে না বলেছি কোনো ছেলেদের সাথে কথা না বলতে? কিন্তু নোমান অন্য ছেলেদের মতো না, ও অনেক হেল্পফুল, আমায় পড়াশোনা অনেক সাহায্য করেছে। সে তো আমি তোমায় হেল্প করছি, আর কাউকে কোনো দরকার হয় না তোমার। কি যে বলেন না, আপনি আমার অনেক বড় হন, সেখানে আমি আর নোমান সমবয়সী, নোমান ভালো বুঝাতে পারে। মেহুর এই কথা সাজিদের গায়ে লেগে যায়। সে কিছুটা গম্ভীর স্বরে বলে, লিসেন মেহু, তোমার লাইফে শুধু 3টা বিশ্বাসী মানুষ থাকবে। একজন তোমার বাবা, অপরজন তোমার ভাই, আর হচ্ছে তোমার ফিউচার স্বামী। এদের বাইরে আর কোনো ছেলে মানুষের কোনো প্রয়োজন নেই। এমনও হতে পারে নোমানই আমার ফিউচার স্বামী হবে। কখনই হবে না, ইটস ইম্পসিবল। আপনাকে কে বলেছে? আমি জানি সব, তোমাকে এত সব ভাবতে হবে না। শুধু পড়াশোনায় মনোযোগ দাও তুমি, বাকি সবার জন্য তোমার ভাই আর আমি আছি। সাজিদের এমন ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে দেখে মেহুর অনেক হাসি পায়, তবে সে আর কথা বাড়ায় না। যা বোঝা সে তো বুঝেই ফেলেছে। মাঝে মধ্যে কয়েকটা করে খোঁচা দিবে সে, এতেই সাজিদ সব স্বীকার করতে বাধ্য হবে। রুদ্র শিপমেন্টের সকল ব্যবস্থা করা শেষ, এখন শুধু ঠিকঠাকভাবে সব পৌঁছে দিতে হবে। এটা আরও বড় টেনশনের কাজ। একবার মালামাল পৌঁছে গেলেই সব টেনশনের সমাপ্তি হবে। এতদিনের কাজের চাপ, ইমার সাথে রুদ্রর তেমন কথাবার্তা হয়নি। টুকটাক প্রয়োজনে যা বলার তাই বলেছি, এমনকি খাওয়া দাওয়াটাও সময় মতো হয়নি। কখনো রুদ্র আগেই খেয়ে উঠে চলে গিয়েছে, আবার কখনো সবার পরে খেয়েছে। তাই ইমার খাবারের প্রতি এসব অনীহার বিষয়টা তার চোখে পড়েনি। আজ অনেকদিন পরে একটু রিল্যাক্স মুডে সে খেতে বসে। অর্ডারের মালামাল পাঠিয়ে দেওয়া হয়েছে, এখন সেখান থেকে খবর আসলে বোঝা যাবে সব ঠিকঠাক আছে কি না। আপাতত ঠিকঠাক পৌঁছে গেছে বলেই শান্তি। খেতে বসে ইমা খাবার নিয়ে শুধু নড়াচড়া করছিল। মুখে একটু খাবার তুলে নিয়ে বাড়ির সবাই ইতিমধ্যে খেয়ে চলে গিয়েছে। শুধু ইমার সাথে রুদ্র থেকে গিয়েছে। মার্শি, খাবার নিয়ে বসে আসছো কেন? খাচ্ছ না কেন? এমনি ভালো লাগছে না। রুদ্র খেয়াল করে ইমার চোখ মুখ কেমন শুকিয়ে আছে, যেন কয়েকদিন ধরে ঠিকঠাক খাওয়া দাওয়া করে না। মার্শি,
তুমি কি অসুস্থ? খারাপ লাগছে তোমার? তেমন কিছু না, ঠিক আছে আমি, বলেই রুদ্রকে দেখাতে খাবার মুখে দেয়। তবে সহ্য করতে না পেরে দৌড়ে বেসিনে গিয়ে বমি করে দেয়। রুদ্র চমকে উঠে এসব দেখে সে খাবার রেখে ইমাকে ধরতে যায়। খাবার খেতে বসে এমন ঘৃণ্য অবস্থা দেখেও তার মধ্যে কোনো খারাপ অনুভূতি আসছে না, বরং চিন্তিত হয়ে পড়েছে সে। ঠিকঠাক ঔষধ খেলে তো গ্যাস এভাবে বেড়ে যাওয়ার কথা না। তবে কি ইমা ঔষধ নিয়েও হেলাফেলা করছে? রুদ্র ইমাকে মুখ ধুয়ে এনে চেয়ারে হেলান দিয়ে বসায়। খালি পেটে এভাবে বমি করে আরও নেতিয়ে পড়েছে মেয়েটা। রুদ্রর আর সে রাতে খাওয়া হয় না। ইমাকে কোলে তুলে এনে শোয়ার রুমে সিদ্ধান্ত নেয় সকাল হলেই ডাক্তারের কাছে নিয়ে যাবে। ডাক্তার দেখানোটা জরুরি হয়ে পড়েছে। সকাল হতে ইমাকে তুলে ফ্রেশ করিয়ে রুদ্র নাস্তা করাতে যায়। তবে রাতের মতোই ইমা খেতে পারে না। সামিনা বেগম নিজের সন্দেহের কথা ইমার সাথে শেয়ার করার আগেই তা রুদ্রর নজরে পড়েছে। তাই আর ওনাকে কোনো কষ্ট করতে হয় না। রুদ্র কোনো রকমের নাস্তা করেই ইমাকে নিয়ে ডাক্তারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ডাক্তারের চেম্বারে পৌঁছাতে পৌঁছাতে ইমার শরীর আরও দুর্বল হয়ে পড়ে। সকালে তো খেতে পারেনি। রুদ্র চুপচাপ তাকে সামলে রাখছিল। ডাক্তার প্রাথমিকভাবে ইমাকে চেক আপ করে। লক্ষণগুলো শুনে কিছু টেস্ট লিখে দেন। রুদ্র দেরি না করে তৎক্ষণাৎ ইমাকে সাথে নিয়ে টেস্ট করিয়ে নিয়ে আসে। রিপোর্ট হাতে পাওয়া পর্যন্ত রুদ্র অনেক টেনশনে ছিল। ইমা ততক্ষণে রুদ্রর কাঁধে মাথা হেলিয়ে দিয়েছে। রুদ্র এক হাতে ইমাকে ধরে রেখে বাইরে অপেক্ষা করতে থাকে। রিপোর্ট পর ডাক্তার কাছে নিয়ে যায়। ডাক্তার সব চেক আপ করে বলেন ভয়ের কিছু নেই, শারীরিক দুর্বলতা থেকে এমনটা হয়েছে, ঠিকমতো খাওয়া দাওয়া করছেন না বোধ হয়। তবে এ সময় অনেক সতর্ক থাকতে হবে। এ সময় বলতে মানে আপনার মিসেস প্রেগন্যান্ট, 4 সপ্তাহ হতে চলছে। ইউ আর গোয়িং টু বি প্যারেন্টস। ডাক্তারের কথা শোনা মাত্র রুদ্র অবিশ্বাসের দৃষ্টিতে ইমার দিকে তাকায়। এমন একটা নিউজ এই সময় সে এক্সপেক্ট করেনি। ইমা মাথা তুলে তাকে রুদ্রের এমন দৃষ্টি দেখে ভয় পেয়ে যায়। তবে কি রুদ্র খুশি নয় এমন খবরে? অজান্তেই তার চোখে পানি চলে আসে। এত খুশির একটা সংবাদেও কেন রুদ্রের মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না? আমাদের পরামর্শ দরকার ম্যাডাম। প্রথমবার তো, মানে খাওয়া দাওয়া, সতর্ক থাকার বিষয়গুলো। তাছাড়া ওর বয়সও তো বেশি হয়নি। ডাক্তার ম্যাডাম বুঝতে পারে রুদ্রের মধ্যকার টেনশনের বিষয়টা। ইমার এমন শারীরিক দুর্বলতার মাঝে প্রেগন্যান্সির বিষয়টা টেনশনেরই বটে। ডাক্তার তাদের প্রয়োজনীয় সকল পরামর্শ দেন। এই সময় কিভাবে চলতে হবে, খাওয়া দাওয়ার বিষয়টা সবই বুঝিয়ে দেন। রুদ্র মনোযোগ দিয়ে সকল কথা শুনে ইমাকে নিয়ে বেরিয়ে পড়ে। ইমা মাথা নিচু করেই ছিল, রুদ্রর দিকে তাকাতেও পারছে না। তবে রুদ্র ভাবলেশীনভাবে ইমাকে আগলে রেখে বাহিরে বেরিয়ে আসে। ইমাকে গাড়িতে বসিয়ে কোথাও চলে যায়। তার কিছুক্ষণ পরই 3টে প্যাকেট হাতে চলে আসে। তারপর কোনো কথা ছাড়ে বাড়ির দিকে রওনা হয়। ইমার এসব মানতে পারে না। বাবা হবে রুদ্র, তবে ওর মাঝে কোনো অনুভূতি নেই কেন? রুদ্র কি তবে এতদিন মিথ্যে ভালোবাসার ভান করলো? ইমার না পেরে ফুপিয়ে কান্না করে দেয়। এতে রুদ্র আলগোছে ইমাকে নিজের বুকে নিয়ে আসে। কানের কাছে মুখ নিয়ে মৃদুস্বরে বলে, কংগ্রেস মিসেস শাহরিয়ার, জীবনে এক অসাধারণ অধ্যায় পদচিহ্ন ফেলে তোমাকে নতুন জীবনের স্বাদ দেওয়ার জন্য। আই এম গোয়িং টু এ ফাদার, ইউ গিভ মি সাচ এ ওয়ান্ডারফুল প্রেজেন্ট। আই লাভ ইউ মিসেস শাহরিয়ার। ইমার কান্না থেমে যায়। সে রুদ্রের বুকের মাঝে থেকে মাথা তুলে তাকাতে চাইলে রুদ্র আটকে দেয়। ইমার মাথা নিজের বুকে চেপে ধরে রাখে। অনেক শান্তি অনুভব হচ্ছে তার। প্রচণ্ড খুশিতে চোখে পানিরা এসে ভিড় করছে। রুদ্র কখনো ভাবতেও পারেনি বাবা হওয়ার মতো খবর পাওয়া কতটা আনন্দের। আগে জানলে হয়তো এই 2 বছর হেলায় ফেলে রাখত না। এতদিনে বাচ্চার বাবা হয়ে বসে থাকতো। রুদ্র অনুভূতি বুঝতে পারে ইমা। রুদ্র অতি খুশিতে বাকহারা হয়ে পড়েছিল। নিজের অনুভূতিগুলো প্রকাশ করতে ব্যর্থ হয়েছিল। ঠিক যেমন খবরটা পাওয়া মাত্র ইমাও বিশ্বাস করতে পারছিল না। এতদিন যেই বসন্তটা শুধু অনুভূতিতে ছিল, আজ যে সেটা তাদের জীবনে নতুন প্রাণ হয়ে ধরা দিল। শান্ত, স্নিগ্ধ,
আর অশেষ আশার আলো নিয়ে। রুদ্র ইমাকে সাথে করে নিয়ে বাড়িতে প্রবেশ করে। সাথে সাথে সামিনা বেগম কাছে আসেন। ইমাকে সাথে করে নিয়ে ড্রয়িং রুমের সোফায় বসান। কিছু মুহূর্ত আগে গাড়িতে কান্না করায় ইমার চোখ মুখ ফুলে আছে। সামিনা বেগম তা দেখে চিন্তিত হয়ে পড়েন। দু হাতের আঁচলায় ইমার মুখ নিয়ে মমতা ভরা কণ্ঠে প্রশ্ন করেন, কি হয়েছে মা? কান্না করেছ কেন? ডাক্তার কি বলল? শাশুড়ির এমন মমতা ভরা কণ্ঠ শুনে ইমা ফুপিয়ে কান্না করে দেয়। কান্নার তোপে কথা বলতে পারছে না সে। সামিনা বেগম হতভম্ব হয়ে ইমার বুকে জড়িয়ে ধরে। এইবার তিনি অনেক টেনশনে পড়ে গেছেন। মেয়ে এভাবে কান্না করছে কেন? তিনি তো সুসংবাদের আশা করছিলেন। এমন সময় রুদ্র হাসি মুখে মায়ের কাছে আসে। সামিনা বেগম ছেলেকে উদ্দেশ্য করে বলে, কি হয়েছে রে রোদ? ইমা এমন কান্না করছে কেন? কিছু হয়েছে নাকি? অনেক কিছু হয়েছে আম্মু, আগে মিষ্টি মুখ করো, তুমি দাদি হতে যাচ্ছ যে। বলেই মায়ের মুখে একটা মিষ্টি পুরে দেয়। তখন গাড়িতে ইমাকে বসিয়ে সে মিষ্টি কিনতে গিয়েছিল। রুদ্র এখনো জানে না এমন একটা খুশির সংবাদ শুনেও সে নিজেকে কিভাবে সংযত রাখল। তার তো খুশিতে কয়েক ধাপ নাচানাচি করে ফেলার কথা ছিল। সামিনা বেগম সব বুঝতে পেরে সন্তুষ্ট হন। মেয়ে তবে মা হওয়ার আনন্দটাই প্রকাশ করতে না পেরে এভাবে কান্না করে দিয়েছে। মেহ মাত্র রুম থেকে একটু বেরিয়েছে। ভাই ভাবি বাসায় নেই, সেটা সে সকালেই দেখেছিল। কোথাও গিয়েছে ভেবে কিছুই বলেনি। এখন বেরিয়েই এমন একটা খুশির সংবাদ শুনে সে লাফিয়ে ওঠে। আমি ফুপু হব, ইয়ে কি মজা! একটা পুচকু আসবে আমাদের পরিবারে, ভাইয়া মিষ্টি দেওয়া আমায়। রুদ্র মুচকি হেসে বোনকে মিষ্টি খাওয়ায়। তারপর ইমাকে সাথে নিয়ে রুমে যায়। এখন থেকে ইমাকে পূর্ণ রেস্টে থাকতে হবে। ইমার বয়সটা নিয়ে যত টেনশন রুদ্রর, এই সময়টা বেবি নেওয়ার কোনো পরিকল্পনা সে করেনি। তবে আল্লাহর রহমতে নতুন সদস্য তাদের জীবনে আসছে। সেই রহমতকে সে খুশি মনে বরণ করে নিয়েছে। তারপর থেকে শুরু হয় ইমার দেখভালের কাজ। শাশুড়ি জামাইয়ের পাশাপাশি ননদটাও সতর্ক হয়ে গেছে। এখন থেকেই কোনো কাজের ধারের কাছে ইমাকে ঘেঁষতে দেয়া হয় না, এমনিতেই দুর্বলতার জন্য। আর না খাওয়া ইমার শরীরের অবস্থা খারাপ ছিল, তো এখন তাকে সব ধরনের পুষ্টিকর খাবার খাওয়ানো হচ্ছে। যেভাবেই হোক ইমাকে সুস্থ থাকতেই হবে। কিছু মাস আগে পাশের ফ্ল্যাটের একজন মহিলা এসে ইমাকে কিছু কথা বলে গিয়েছে। বিয়ের 2 বছর পেরিয়ে যাচ্ছে, বেবি হচ্ছে না কেন? বউয়ের বুঝি কোনো সমস্যা আছে। ওনার কথাটা ইমার বেশ গায়ে লেগেছিল। দোষ না করেও দোষী হওয়ার ব্যাপারটা অনেক জঘন্যতম। তার কয়েকদিন পরে সে অসুস্থ হয়ে পড়েছিল। তখন খুশির সংবাদ ভেবে খুশি হয়েছিল, কিন্তু রুদ্রের কথায় বাসায় পরীক্ষা করে রেজাল্ট নেগেটিভ দেখে মনের অনেক খারাপ করেছিল। নিজের মাঝেও একটা ভয় ঢুকে গিয়েছিল। সেসব ভয়কে পেরিয়ে এবারের এই খুশির সংবাদ তার আত্মাকে শীতল করেছে। না তার কোনো সমস্যা নেই, তার প্রমাণ তার গর্ভে থাকা তাদের ভবিষ্যৎ। ইমা রুমে বসে এসবই ভাবছিল। রুদ্রর একটা ফোন আসায় সে কথা বলতে বলতে বারান্দায় গিয়েছিল। কথা শেষ করে খুশি মনে রুমে এসেই ইমাকে জড়িয়ে ধরে। ইমা প্রথমে একটু অবাকই হয়ে যায়। পরক্ষণে রুদ্র জানায় তাদের পাঠানো মালামাল একদম ঠিকঠাক আছে, ক্লায়েন্ট সন্তুষ্ট। পাশাপাশি রুদ্রর পাওনা টাকাগুলো যথাশীঘ্রই অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। ইমাও বেশ খুশি হয়। সে তো দেখেছে এই ডিলটা নিয়ে রুদ্র কতটা পরিশ্রম করেছে। আজ তার পরিশ্রমের ফল পেয়েছে। রুদ্র ইমাকে ছেড়ে ইমার পেটে হাত বুলিয়ে বলে, আই এম সরি বাবা। বাবা কাজ নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়েছিল, তাই তো আমার বাবু আর বাবুর আম্মুর দিকে খেয়াল রাখতে পারিনি। বাবু মন খারাপ করে না, এখন থেকে বাবা তোমাদের পূর্ণ খেয়াল রাখবে। বাবা যে অনেক ভালোবাসে তোমাদের। তারপর ইমার দিকে তাকিয়ে মেয়েকে হাসি দিয়ে বলে, আসলে ফার্স্ট টাইম তো, তোমাকে দেখো কারণটা বুঝতে পারিনি। ওরকম কোনো চিন্তাধারাও তো ছিল না। এখন দেখো নিজেই পিস্তি হয়ে পেটে আরও একটা পিচ্চিকে ক্যারি করছো। হিমা নাচেই তো হেসে ফেলে। সে ভেবেছিল হাসপাতালে তাকে ভয় দেখানোর জন্য সে রুদ্রর সাথে কথা বলবে না, কিন্তু বাবা হওয়ার খবর পেয়ে রুদ্রের এমন কথা শুনে সে না হেসে পারল না। এগিয়ে গিয়ে রুদ্রকে জড়িয়ে ধরে বুকে মাথা গুজে দেয়। কিছুটা অভিমানে সুরে বলে, আপনি একটু ভালো না রুদ্র?
আমাকে কিভাবে কান্না করালেন। আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। রুদ্র মুচকি হেসে ইমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আর আমি শকড হয়ে গিয়েছিলাম। কখনো ভাবতেও পারিনি এমন মুহূর্তে আল্লাহর রহমতে আমাদের ছোট্ট সংসার পরিপূর্ণতা লাভ করবে। প্রথমে তো অবিশ্বাস্য ঠেকেছিল, কিন্তু তোমার অবস্থা দেখে বুঝতে পারি আমাদের বাবু পেটে এসে মাকেও একটু জ্বালাতন করে বুঝাচ্ছিল, বাবা দেখো আমি এসে গেছি, কাজে ফেলে আমার দিকেও একটু নজর দাও। ইমা হেসে ফেলে, তারপর মৃদুস্বরে বলে, এতগুলো মিষ্টি এনেছেন কেন? আমরা তো বাসায় সদস্য কম, এত মিষ্টি কে খাবে? কেন? বাবুর বাবা খাবে। খুশির ঠেলায় সব আমি একাই খেয়ে ফেলতে চাচ্ছিলাম, কিন্তু পরে আমি অসুস্থ হয়ে পড়লে তোমাকেই সেবা করতে হবে, তাই ভাবছি দেখি আশেপাশে সবাইকে মিষ্টিমুখ করাতে হবে। পাশের বাসার আন্টিদের তো আবার তোর সংসার থেকে আমাদের টুনাটুনির সংসার নিয়ে বেশি চিন্তা, বলছি চাচিকে জানিয়েছেন? ওদের একটু আসতে বলবেন, চাচা চাচিকে দেখতে মন চাচ্ছে আমার। রুদ্র হঠাৎই শক্ত হাতে ইমার মুখ তুলে চোখে চোখ রেখে বলে, সংকোচ নিয়ে কথা বলছো তুমি? তাকাও আমার দিকে, তোমার পরিবার মানে আমারও পরিবার। এই সামান্য কথা বলতে সংকোচ করো না মার্শি, তুমি কি কখনো ঠিক হবে না? মাঝে মাঝে কিছু কিছু কথায় তুমি আমাকেই কষ্ট দিয়ে ফেলো। ইমা বুঝতে পারে তার কথাটা রুদ্রর ভালো লাগেনি, তাই রুদ্রর মন ভালো করতে বলে, ভালোবাসি। তবুও রুদ্র কিছুই বলে না। ইমা পুনরায় বলে, ভালোবাসি মিস্টার শাহরিয়ার। মন গলানোর চেষ্টা করছে মিসেস শাহরিয়ার। সফল হয়েছে কি? হয়তো। ইমা হেসে ফেলে। রুদ্রর কথাবার্তা ব্যবহারই বোঝা যায় সে কতটা ভালোবাসে ইমাকে। ইমা অনেক ভালোবাসে তার রুদ্রকে। পরদিন সন্ধ্যার দিকে হঠাৎ করে সাজিদ, হিমেল, মোনা এসে হাজির হয়। মেহু তখন ড্রয়িংয়ে বসে বসে চিপস খাচ্ছিল আর টিভি দেখছিল। টিভিতে একটা ইন্ডিয়ান সিরিয়াল চলছিল, সেখানে বউ শাশুড়ির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। সেটাই মেহু মনোযোগ দিয়ে দেখছিল। এমন কাহিনী তো বাস্তবে তার দেখার সৌভাগ্য কিংবা দুর্ভাগ্য কিছুই হয়ে ওঠেনি। তার দেখা বউ শাশুড়ি তো অত্যাধিক ভালো মানুষ। ইমা কিছু ভুল করলে তার মা একটু বকা দিল, পরক্ষণে আদর করে সব বুঝিয়ে দেয়। ঝগড়া লাগার কোনো অবকাশই থাকে না, তাই মেহুকে এখন সিরিয়ালের ঝগড়া দেখতে হচ্ছে। তার আবার ঝগড়া জাতীয় জিনিস দেখতে অনেক ভালো লাগে। কলিং বেলের আওয়াজ তার কানে গেলেও সে নড়চড় করেনি। রুমানা দরজা খুলে দিলে সাজিদরা ভেতরে প্রবেশ করে। তারা যেহেতু আগেও এ বাড়িতে গুটি কয়েকবার এসেছে, তাই কোনো সমস্যা হয়নি এবার। ড্রয়িংয়ে এসে মেহুকে মনোযোগ দিয়ে ঝগড়া দেখতে দেখে সাজিদ অবাক হয়ে তাকায়। এটাও কি মনোযোগ দিয়ে দেখার কোনো জিনিস হলো নাকি? তাকে অবাক হতে দেখে হিমেল মিসকে হেসে বুড়ো আঙ্গুল দেখে অল দ্য বেস্ট জানায়। মানে সাজিদের ভবিষ্যতের এক ঝলক তারা দেখে নিয়েছে ইতিমধ্যে। মোনা মুখ টিপে হাসছিল, সেও জেনে গেছে মেহুর প্রতি সাজিদের দুর্বলতার কথা। শান্ত স্বভাবের সাজিদকে সে তেমন খোঁচাখোঁচি দিতে পারেনি। আগে ফ্রেন্ড থাকলো, এখন তো ফ্রেন্ডের বউ ও। তবে হিমেল ছাড় দেয় না, সাজিদকে যতভাবে পারবে খোঁচা দিবে। বেচারা সাজিদ বয়সে ছোট মেয়ের প্রেমে পড়ে ফেসে গেছে। রুদ্র নিজেই তাদের খবর দিয়েছিল, তবে আগেই তাদের নতুন সদস্য আসার কথা বলেনি, শুধু বলেছে প্রথম বিদেশি ক্লায়েন্টের ডিলটা সম্পূর্ণ হয়, ছোটোখাটো পিকনিকের মতো করবে বাসায়। রুদ্র রুম থেকে বেরিয়ে আসে। ইমাকে সন্ধ্যায় জোর করে ফল খাইয়ে আসলো। রিয়াজুল হক অফিস থেকে ফেরার পথে কিনে এনেছেন। তোরা এসে গেছিস, দাঁড়িয়ে কান, বস এখানে। ভাইয়ের কণ্ঠে মিহুর হুশ ফিরে। সোফায় বসে থেকে পেছন ফিরে তাকিয়ে দেখে সাজিদ এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। সাজিদের দৃষ্টি লক্ষ্য করেই মিহু শিউরে ওঠে। তারই ভাইয়ের সামনে কিভাবে বোনের দিকে তাকিয়ে আছে, ভয় ডর নেই নাকি? সাজিদের নজর থেকে দূরে যেতে মেহু চুপচাপ উঠে ভাইয়ের কাছে যায়। রুদ্রকে বলে, ভাইয়া আমি মোনাপুকে নিয়ে ভাবির কাছে গেলাম, তোমরা থাকো এখানে। রুদ্র মাথা নাড়তেই মেহু মোনাকে সাথে নিয়ে রুদ্র রুমে চলে যায়। মেহু যাওয়ার দিকে তাকিয়ে সাজিদও তাকিয়েছিল। বেবি পিঙ্ক কামিজের সাথে প্রিন্টের হোয়াইট স্কার্টে মেহুকে বাচ্চা বাচ্চা লাগছিল, তবে ওপর মাথায় দুদিকে দুটো বেনি করে রেখেছে। ওকে দেখে কারো মনে হবে না মেয়ে এবার অ্যাডমিশন দিয়ে ভার্সিটিতে উঠে যাবে।
সাজিদের নজর লক্ষ্য করে হিমেল এসে পিঠ ঠাপিয়ে একটা চড় লাগায়। সাজিদ মুখ মুচকে হিমেলের দিকে তাকালে হিমেল রুদ্রর দিকে ইশারা করে। তাকিয়ে দেখে রুদ্র কেমন রাগী দৃষ্টি নিয়ে সাজিদের দিকে তাকিয়ে আছে। এতে তার কোনো ভ্রুক্ষেপই নেই। সে ডোন্ট কেয়ার ভাব নিয়ে আরাম করে সোফায় গিয়ে বসে। বন্ধুকে পাত্তা দিয়ে লাভ নেই। বন্ধু যখন বউয়ের বড় ভাই হিসেবে গণ্য হবে তখন না হয় একটু আধটু সম্মান করা যাবে। ইমা খেয়ে দিয়ে বিছানায় হেলান দিয়ে চুপচাপ বসেছিল। রুদ্র জোর করে তাকে খাইয়ে দিয়েছে। এখন মনে হচ্ছে যখন তখন সব বেরিয়ে আসবে, তাই চোখ বন্ধ করে মাইন্ড ডাইভার্ট করার চেষ্টা করছিল। মেহুর সাথে মোনাকে রুমে আসতে দেখে ইমা চমকে ওঠে, সাথে খুশিও হয়। মোনা আপু, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আমরাও ভালো আছি। আমরা রুদ্রর ব্যাটার কথা জানাতে চাইনি, আমি শুধু তোমার খবর নিতে এসেছি। ইমার মুখে লাজুক হাসি ফুটে ওঠে। বুঝতে পারে রুদ্র এখনও তাদের কিছু জানায়নি। মোনার পাশে দাঁড়ানো মিহু মুখ টিপে হাসতে থাকে। ওদের হাসির কারণ মোনা প্রথমে বুঝতে পারে না, পরক্ষণে আন্দাজ করে অবাক হয়ে তাকে প্রশ্ন করে, ইমা তুমি প্রেগন্যান্ট? ইমা ওপর নিচ মাথা নাড়ায়। মোনা প্রচণ্ড খুশি হয়ে যায়। তাদের ফ্রেন্ড সার্কেলের একজন সদস্য বাবা হতে চলছে। সে শিওর রুদ্র কাউকেই জানায়নি এখনও। ইমার সাথে কিছু কথা বলে সে ফোন বের করে সিয়াকে কল লাগায়। বিদেশে থাকা সিয়া লিলি তখন রুমে বসে টুকটাক কাজ করছিল। তখন মোনার ফোন পেয়ে রিসিভ করে, দোস্ত একটা খুশির খবর আছে রে। নতুন সংবাদ নাকি? অবশ্যই, তবে সেটা আমার না বলি ফোনটা ইমার দিকে ঘোরায়। ইমা প্রেগন্যান্ট দোস্ত, আমাদের রুদ্র বাবা হবে, ওদের পরিবারে নতুন পুস্কু আসছে। খবরটা পাওয়ামাত্র লিলি স্থির হয়ে যায়। তার ঠোঁট কেঁপে ওঠে। পরক্ষণে নিজেকে সামলে ঠোঁট মিলে বিস্তর হাসি দেয়। মোনা ফোনটা ইমার হাতে দিলে লিলি বলে, কংগ্রাচুলেশন ইমা, এটা খুব খুশির একটা সংবাদ ছিল। আমি সত্যি খুশি হয়েছি। আল্লাহ তোমাদের জীবনটা সুখে শান্তিতে পরিপূর্ণ রাখুক। ইমা মুখ ফুটে বলে, দোয়া করবেন আপু আমাদের জন্য, আর আপনিও ভালো থাকবেন। আপনাদের বন্ধুত্ব আজীবন অটুট থাকুক। লিলি মুচকি হেসে বলে, ইনশাআল্লাহ। সাবধানে থেকো ইমা, তুমি এখন একা না, তোমার সাথে আরও একটা অস্তিত্ব বেড়ে উঠছে, ওকে নিয়েই ভালো থেকো। আর রুদ্রকে বলে দিও সে শুধু একজন ভালো স্বামী না, অসাধারণ পিতাও হয়ে উঠবে। দোয়া রইল তোমাদের জন্য। এমন সময় সেখানে রুদ্র এসেছিল। লিলির শেষ কথাটা শুনে সে মুচকি হাসে। সবাই যার যার জীবনে সুখী হোক, কারো জন্য জীবন থেমে থাকে না। হয়তো লিলির জীবনেও এমন কেউ আসবে যে তাকে রুদ্রর থেকে অনেক ভালোবাসায় ভরিয়ে রাখবে। ততটুকু সময়ের অপেক্ষা শুধু। তাদের ফ্রেন্ড সার্কেলের সবার জীবনেই পরিপূর্ণতা লাভ করুক। সেদিন সন্ধ্যাটা তারা সবাই মিলে অনেক আনন্দ করে কাটায়। রুদ্রর সফলতা আর ছোট্ট সদস্যের আগমন দুটো মিলে তাদের আনন্দ দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিল। ডিনারের পর তাদের থেকে যেতে বললেও সাজিদ কোনো মতে থাকতে রাজি হয়নি। মেহুর বাবা মা না জানুক, রুদ্র তো জানে মেহুর প্রতি সাজিদের অন্যরকম চিন্তাধারার কথা। যতই বন্ধু হোক, সাজিদ একজন পুরুষ মানুষ। ভালোবাসার মানুষের কাছে থাকলে কোনো পুরুষ স্বাভাবিক থাকতে পারে না। তার উপর আছে শয়তানের প্ররোচনা। সব দিক বিবেচনা করে সাজিদ রাতে থাকার বিষয়টা প্রত্যাখ্যান করেছিল। রুদ্র বন্ধুর এমন বুঝদার বিষয় পর্যবেক্ষণ করে অনেক খুশি হয়। যেই ছেলে বিয়ের আগে নিজেকে সামলে রাখতে পারে সে প্রকৃত অর্থেই ভালো ছেলে হিসেবে পরিচিত। সেই সন্ধ্যা থেকে মেহুর দিকে আর চোখে তাকানো ছাড়া সাজিদ দুটো কথাও বলেনি। নিজেকে যথাসাধ্য সংযত রেখেছে। রুদ্র এখন নিশ্চিত হয়ে গেল, শুধু সময়ের অপেক্ষা। একটা পরিপূর্ণ সময় রেখে দুই পরিবারের সম্মতিতে সম্পর্ক গাঢ় করার চিন্তাভাবনা আছে। তার জন্য বেশি একটা দেরি করা উচিত না। মেহুর ভাবসাব রুদ্রর ভালোই জানা আছে। তার ছোট্ট বোনটার মনের সকল কথাই সে বুঝতে পারে। সাজিদ শান্ত থাকলেও অশান্ত মেহুই ভবিষ্যতে জল ঘোলা করে ফেলতে পারে। তার আগে রুদ্র সঠিক সিদ্ধান্ত নিয়ে ফেলবে। আপাতত নিজের ছোট্ট সংসারটাতে মনোযোগ দিতে চায়। ছোট্ট সদস্যের আগমনটা যাতে সুস্থভাবে হতে পারে সেটা নিশ্চিত করতে চায়। আশা করা যায় আল্লাহ সব কিছুই ভালোর জন্য করবে। আল্লাহর উপর ভরসা রেখে বাকি জীবন সুখে শান্তিতে পার করাই এখন বড় লক্ষ্য।
মাঝে মাসখানেক সময় পেরিয়ে যায়। আজকাল রুদ্রর বিজনেস বেশ ভালোই চলছে। প্রথমবারের বিদেশি ডিলটা সফল হয়। পরবর্তীতে নতুন নতুন আরও ক্লায়েন্ট পাচ্ছে। হিমেলের সহযোগিতায় দুই বন্ধু মিলে সুন্দর করে ব্যবসার প্রসার ঘটাচ্ছে। অপরদিকে সাজিদ নিজের কেরিয়ারে ফোকাস দিয়েছে। আগের চাকরি বাদ দিয়ে এখন আরও বড় চাকরিতে জয়েন করেছে। একটা সংসার সামলাতে হলে যথাযথ ক্যাপাবিলিটি থাকতে হয়। সুখী সংসারে ভালোবাসাটা মুখ্য হলেও টাকার ব্যাপারটা কম গুরুত্বপূর্ণ নয়। উভয়ের সংস্পর্শে একটা সুখী জীবন গড়া সম্ভব। তাই ভবিষ্যৎ সুন্দর করার জন্য সাজিদ এখন থেকে সব গুছিয়ে নিচ্ছে, যাতে নির্দিষ্ট সময়ে একটা গোছানো সংসারে মেহুকে নিয়ে এসে বাকি জীবন স্বাচ্ছন্দ্যে পার করতে পারে। বেশ অনেক দিন পর তিন বন্ধু পুনরায় একত্রিত হয়েছে। ছুটির দিনে জমি আড্ডা দিচ্ছে। রুদ্রর নজর তখন আশেপাশে ছেলেমেয়েদের দিকে যায়। সবাই ব্যাগ কাঁধে নিয়ে নিজ নিজ পড়াশোনার তাগিদে স্ব স্থানে যাচ্ছে। অ্যাডমিশনের পড়ার জন্য মেহুকে একটা কোচিং সেন্টারে ভর্তি করানো হয়েছে। তবে প্রেগনেন্সির শুরুর দিকে ইমা একটু দুর্বল থাকে, তাকে বাইরে যেতে দেওয়া হয়নি। তাই ইমার পড়াশোনার কোনো ব্যবস্থা করা হয়নি। হঠাৎ করেই বিষয়টা রুদ্রের কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ইমা তাকে বলেছিল পড়াশোনা করে যোগ্যতা সম্পন্ন হয়ে তাকে দেখিয়ে দিবে। তবে ইমার বুঝি পড়াশোনার প্রতি অনেক ইচ্ছে রয়েছে। এমন সময় এই পরিস্থিতি তার পড়াশোনায় ব্যাঘাত ঘটাবে না তো? রুদ্রেরই ভুল, তারই আরও সতর্ক হওয়া উচিত ছিল। নিজের কাজের পাশাপাশি ইমার দিকে একটু নজর দেওয়া উচিত ছিল। আর একটু সতর্ক থাকলে বোধহয় আজ ইমার পড়াশোনায় এমন ব্যাঘাত ঘটত না। পরক্ষণে মনে পড়ে সন্তান তো আল্লাহর দান, আল্লাহ খুশি হয়ে দিয়েছেন বিধায় তারা এই সময় সুসংবাদটা পেয়েছে। এটা নিয়ে সন্দেহ করা মোটেও ঠিক হবে না। তবে ইমার পড়াশোনা নিয়ে সত্যিই একটু কথা বলতে হবে। বন্ধুদের সাথে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে রুদ্র বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। যাওয়ার আগে বেশ কয়েক প্রকারের আচার নিয়ে যায়। ইমার আজকাল আচারের প্রতি বড্ড ঝোঁক দেখা যাচ্ছে। বাসায় গিয়ে রুমে প্রবেশ করতে দেখে মেহু তাদের রুমে বসে আছে। কয়েক পিস আঙুর, আপেল সুন্দর ডিজাইন করে পিস পিস করে ইমাকে খাওয়ানোর চেষ্টা করছে। ভাবি, সবগুলো শেষ করতে হবে। আমি কি সুন্দর করে ডিজাইন করে সাজিয়ে এনেছি, খাও তাড়াতাড়ি। অনেকগুলো খেলাম তো, আর খাবো না, তুমি খাও এখন। আমি পরে খাবো, এগুলো তোমার জন্য এনেছি, তুই খেয়েছিস? ভাইয়ের কণ্ঠ শুনে পেছনে তাকে দেখে রুদ্র চলে এসেছে। খাবো পরে, এগুলো ভাবির, তুই ওর সাথে খাবি। নিচের দিকে নজর দে পেতনি, না খেয়ে শরীরে হাড়গোড় বেরিয়ে যাচ্ছে, পাটকাঠি একটা। ভাইয়া বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু, তবে কম কম করে বলছি। যা নিজে খেয়ে নে, এত সব ফল খাবার শুধু ইমার জন্য না, সবার জন্যই আছে। যা আরও কিছু সাজিয়ে নিয়ে আম্মুকে সাথে নিয়ে খা। আচ্ছা যাচ্ছি। মেহু মিছি মিছি রাগ দেখে মুখ ভেংসি দিয়ে চলে যায়। রুদ্র বোনের এমন অভিনয় দেখে হেসে ফেলে। ইমাও হাসে তাদের দুই ভাই বোনের কাহিনী দেখে। রুদ্র হাতের প্যাকেট নিয়ে ইমার কাছে যায়। আচারের প্যাকেট ইমার কোলের উপর রাখে। আচার দেখে ইমা উচ্ছ্বসিত হয়ে পড়ে। তাড়াতাড়ি একটা প্যাকেট খুলে খেতে শুরু করে। রুদ্র তা দেখে মুচকে এসে বলে, আমাকেও দাও একটু, দেখি কি আছে এসব খাবারে। রুদ্র এই কথা বলে অন্য পকেটে হাত নিলে ইমা আটকে দেয়। এটা ধরবেন না, এটা মেহুকে পরে দিয়ে দিব। তো আমার কথায় আপনি ছেলে মানুষ, এসব খেয়ে কি করবেন? ছেলে মানুষের আচার খেতে পারে না নাকি? ধর, তবে এটা থেকে খান। ইমা নিজের হাতের আচারের প্যাকেট রুদ্রর দিকে বাড়িয়ে দেয়। আচারটা ছিল তেঁতুলের। রুদ্র কৌতূহল বশত অল্প একটু মুখে নেয়। এর আগে এভাবে বাহিরের আচার খাওয়া হয়নি। এটা মুখে দিতে রুদ্রর মুখ বিকৃত হয়ে যায়। সে ভাবতে পারেনি এতটা টক হবে আচারটা। হিমাকে মজা করে খেতে দেখে ভেবেছিল স্বাভাবিক স্বাদের হবে। রুদ্রর বিকৃত চেহারা দেখে হিমা খিলখিলে হাসতে থাকে। আর সব ভুলে রুদ্র সেই হাসির দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। আজকাল ইমাকে আরও বেশি সুন্দর লাগছে। ইমা কি সত্যি সুন্দর হচ্ছে নাকি তার আগেই সুন্দর লাগে? রুদ্র জানে না, শুধু এক দৃষ্টিতে মুগ্ধ চোখ নিয়ে তাকিয়ে থাকতে ভালো লাগে তার। শুনছেন? বলো। এভাবে তাকিয়ে আছেন কেন? কিছু বলার হলে বলে ফেলুন। রুদ্র হুঁশ ফেরে নিজেকে স্বাভাবিক করে ধীর কণ্ঠে বলে, মার্শি, তোমার পড়াশোনা নিয়ে কেমন স্বপ্ন আছে?
মানে কি করতে চাও? কোথায় পড়ার ইচ্ছে আছে? পড়াশোনা যতটুকু পড়লে একটা বাচ্চা মানুষ করা যায় ততটুকুই এনাফ। তুমি আমায় বলেছিলে পড়াশোনা করে যোগ্যতা নিয়ে আমার সামনে আসবে। আমি কি আপনার যোগ্য হতে পারিনি? আমায় আরও পড়াশোনা করতে হবে। ইন্টার পাশে চলবে না? অবশ্যই চলবে না। এখনকার মেয়ে হয়ে কেন পড়াশোনা করবে না? তোমার তো কোনো বাধা দিচ্ছি না আমরা, কিন্তু আমার তো কোনো ইচ্ছে নেই। আমি সংসারে মনোযোগী হতে চাই, আমার সন্তানদের খেয়াল রাখতে চাই, আপনার সেবা করতে চাই। আপনি পাশে থাকলে কোনো কিছুরই দরকার নেই আমার। এসব বললে চলবে না। মেহুকে একটা কোচিংয়ে ভর্তি করিয়েছি, তোমাকেও করতে হবে। পড়াশোনা থেকে পিছিয়ে যাচ্ছ। শুনুন না, আমার ইচ্ছে নেই, পড়াশোনা না করলে হয় না। আমার ভার্সিটির কোনো শখ নেই। ধরুন দূরে কোথাও চান্স হলো, আপনার কাজ রেখে যেতে পারবেন না তো? আমি একটু জীবনও একা থাকবো না? একটু ভেবে দেখেন। রুদ্র মাথাতেও বিষয়টা খেলে যায়। আসলেই তো ইমাকে দূরে রাখা সম্ভব না। রুদ্র কখনোই ইমাকে একা ছাড়বে না। তার উপর তাদের সন্তান আসতে চলেছে, এটা অসম্ভব ব্যাপার। তবে ইমার পড়াশোনা বাদ দেওয়া ঠিক হবে না। এই সময় এসে পড়াশোনা ছাড়া কোনো মেয়ের থাকা উচিত না, অন্তত সার্টিফিকেট থাকা উচিত, যাতে কোনো বিপদে নিজের যোগ্যতা দিয়ে কিছু করে চলতে পারে। সারাদিন ভাবনা চিন্তা করে রুদ্র বাবা মায়ের সাথেও কথা বলে। সামিনা বেগম তখন ন্যাশনাল ভার্সিটির কথা জানান। এতে তো যার যার জেলার কোন কলেজ থেকে অনার্স শেষ করা যাবে, দূরেও যেতে হবে না, আবার পড়াশোনা চলমান থাকবে। রুদ্র সব বুঝে রাতে ইমার সাথে পুনরায় কথা বলে। ডিনার শেষে ইমা তখন আলসে ভঙ্গিতে বিছানায় শুয়েছিল। একটু আগে রুমানা এসে রুদ্রর কফি দিয়ে গেছে। রুদ্র কফি হাতে ইমার পাশে বসে, মার্শি, এখানকার কোনো একটা কলেজে তোমার অনার্স শেষ করতে পারলে কেমন হয়? পড়াশোনা চলবে, দূরে যেতে হবে না। তাও পড়াশোনা করতেই হবে অবশ্যই। দরকার পড়লে কলেজে কথা বলে দিব, প্রতিদিন ক্লাস করতে হবে না, শুধু পরীক্ষাগুলোই দিয়ে আসবে। অনার্স শেষ করাটাই মুখ্য। ইমা মুখ ফুলে উত্তর দেয়, ঠিক আছে, আপনি যা ভালো বুঝেন, আমার কিছুই বলার নেই, শুধু আপনি পাশে থাকলেই হবে। রুদ্র সন্তুষ্ট হয়ে নিজের ভালোবাসার কপালে অধরে স্পর্শ করে। ইমা চোখ বুঝে তা অনুভব করে। রুদ্র সরে যেতেই ইমা তারা দেখিয়ে বলে, তাড়াতাড়ি আসুন, আমি ঘুমাবো তো। রুদ্র মুচকি হেসে নিজের কফি শেষ করে। কফি খেয়ে এখন তার ঘুম আসবে না শিওর। তারপর ইমার সাথে শুতে হবে তাকে। তার বুকে মাথা রেখে ইমা ঘুমিয়ে গেলে রুদ্র ল্যাপটপটা নিজের কাজ করতে থাকে। পড়াশোনা কেমন চলছে তোমার? কচ্ছপের গতিতে। তাও ভালো, অন্তত খরগোশের গতিতে গিয়ে মাঝে পথে ঘুমিয়ে পড়ো না যেন। আগে আপনি বলেন সাজিদ ভাই, সেদিন বাসায় এসে এমন ভাব ধরলেন কেন? যেন আমাকে চিনেনি না, একটু কথা বললেন না, আবার বলদের মতো ড্যাব ড্যাব করে তাকিয়েছিলেন। তোমায় তো চিনতেই পারিনি, মনে হচ্ছিল একটা পিচ্চি বাচ্চা বসে বসে চিপস খাচ্ছে আর সিরিয়ালের ঝগড়া দেখছে। ইস, মনে করে দিলেন আজকের পর্বে আরও ধামাকার একটা ঝগড়ার সিন আছে, সুযোগ বুঝে দেখতেই হবে। ফালতু সময় নষ্ট না করে পড়তে বসো। আপনার সাথে কথা যে বলছি, এখন সময় নষ্ট হচ্ছে না। আমার সাথে কথা বললে সময় নষ্ট হবে না, বরং আমার কথা শুনে চললে ভালো হবে। আপনি কোন দেশের প্রেসিডেন্ট যে আপনার কথা শুনতে হবে আমার? সেটা সময় হলে টের পাবে। আপাতত বলতে চাচ্ছি না, একদম অবাধ্যতা করবে না আমার এসব পছন্দ না। তাতে আমার কি? আপনার পছন্দ অপছন্দ দিয়ে আমি কি করব? মেহু, বুঝে শুনে কথা বলো, তর্ক করবে না আমার সাথে। চুপচাপ ফোন রেখে পড়তে বসো। পড়ব না এখন। জানেন, আমার একটা বিদেশি হ্যান্ডসাম কাজিন আছে, ওনার সাথে সদ্য ফোনে কথা হচ্ছে। এখনই ওনার সাথে কথা বলবো, আপনি ফোন রাখেন। টাটা সাজিদ ভাইয়া। অপর প্রান্ত থেকে ফোন কেটে দেয়া আওয়াজ আসতেই সাজিদের মেজাজ খারাপ হয়ে যায়। কোথাকার কোন বিদেশি জন্য মেহু তাকে ইগনোর করলো, এই জন্যই বুঝি ছোটদের মাথায় তুলতে হয় না, নয়তো তারা সুযোগ পেলে মাথায় উঠে নাচানাচি শুরু করে। সাজিদ মেহুকে পুনরায় কল দিলে ফোন ওয়েটিং পায়। ব্যাস, পায়ের রক্ত মাথায় উঠে গেল। একটা বড় মাথায় আসলো না আদৌ রুদ্রর কোনো বিদেশি কাজিন আছে কিনা। উল্টো মেহু বলা কথাকে সত্যি ধরে নিয়ে সাজিদ রাগে অনবরত পায়চারি করতে থাকে। সারাদিন অফিস করে এসেও মেয়েটা একটু শান্তি দেয় না। বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে যে যার জন্য করলাম চুরি সেই কয় চোর। অপরদিকে মেহুর ফোনে তার কলেজের এক ফ্রেন্ড কল দেয়া, সে তার সাথে গল্প জুড়ে দিয়েছে।
তার এক বানোয়াট কথায় যে অপরদিকে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়ে গেছে সে দিয়ে তার কোনো খেয়ালই নেই। আমাদের কোন কাজিন বিদেশে থাকে? কেউ আছে ভাইয়া? বলো না কোথায় থাকে ওরা? কেমন কাজিন আমার? অনেক সুন্দর, হ্যান্ডসাম। রুদ্র বোনের মাথায় একটা গাঁটটা মেরে বলে, বলদ মেয়ে, আমি প্রশ্ন করেছি তোকে। মেহের গাল ফুলিয়ে মাথায় হাত বুলোতে বুলোতে বলে, আমি কিভাবে জানবো? কেউ থাকে বলে তো মনে হয় না। তবে সাজিদকে কি বলছিস তুই? ব্যাস। মেহেরের হাওয়া ফুস। সে তো তার ভাইকে এটাই জানায়নি যে সে সাজিদের সাথে কথা বলে। তার মধ্যে ভাইয়া তাকে প্রশ্ন করছে সাজিদকে সে কি বলেছে। হায় আল্লাহ, কি মুসিবতে পড়ল সে। মেহুকে কাছে মুছে করতে দেখে রুদ্র দীর্ঘশ্বাস ফেলে। মেহু শোনা, বড় হচ্ছিস তো তুই, দুদিন পর ভার্সিটিতে উঠে যাবি, আর কত বাচ্চামি করবি বোন। ভাইয়ের আদর মাখা কণ্ঠ শুনে মেহু খিলখিলিয়ে হাসে। যতদিন তোমরা আমায় বাচ্চার মতো ট্রিট করবে, বড়দের মতো ট্রিট কিভাবে করব? মায়ের তো দেয়া সম্ভব না, সর্বদা ধমকের ওপর থাকতে চাস? তুমি পারবে সর্বদা ধমকে রাখতে? আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইতিমধ্যেই নতুন গল্প আমাদের চ্যানেলে এসে গেছেন। যারা এই গল্পটা ভালোবাসেন তাদের কাছে অনুরোধ রাখবে, অবশ্যই নতুন গল্পটা দেখে আসবেন। অনেক সুন্দর একটা গল্প, মিষ্টি মধুর একটা ভালোবাসার কাহিনী, আপনাদের ভালো লাগবে। এই গল্পের শেষে আমি ডিসপ্লেতে দেব, আপনি এখান থেকে দেখতে পারেন বা সরাসরি আমার চ্যানেলে ঢুকেও দেখতে পারেন। কেমন আছেন আপনারা? কমেন্টে জানান। আসসালামু আলাইকুম।